যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আজও পৃথিবীময় যখন অশান্তি বিরাজমান, তখন মানবতার ও সাম্যের কথা বলতে আমরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখনীর কাছেই ফিরে আসি বারবার। নজরুল প্রেমী দর্শক শ্রোতা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী সংস্কৃতি প্রেমী বন্ধুগণ, দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকা থেকে প্রথমবারের মতো আমরা উপস্থিত হয়েছি কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম জয়ন্তীর এই বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকের এই আয়োজন শুধুমাত্র একটি স্মরণ অনুষ্ঠান নয়, এটি এক ভালোবাসা, এক শ্রদ্ধাঞ্জলি, এক আত্মিক বন্ধন আমাদের জাতীয় কবির সঙ্গে, যিনি ছিলেন বিদ্রোহের প্রতীক, প্রেমের পূজারী, সঙ্গীতে ছিলেন অনন্য, আর কলমে ছিলেন বজ্রের মতো শক্তিশালী। তাঁর জীবন দর্শন শুধুমাত্র সাহিত্য চর্চার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল সামাজিক পরিবর্তন, মানবতার মুক্তি এবং চিরন্তন স্বাধীনতার জন্য এক নিরবিচ্ছিন্ন সংগ্রাম। নিরবিচ্ছিন্ন সংগ্রাম। তাই কিন্তু তার বিদ্রোহ কেবল সমাজের অবিচার আর শোষণের বিরুদ্ধে নয়, এটি ছিল একাধারে ধর্মান্ধতা, সংকীর্ণতা, বৈষম্য এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। এই আয়োজনে আমরা শুনব নজরুল পরিবারের সদস্যদের মুখে তার অজানা কিছু স্মৃতি, জানব কিছু অপ্রকাশিত গল্প, শুনব তারই রচিত গান ও কবিতা। সঙ্গে থাকবেন গবেষক, আবৃত্তি শিল্পী এবং নজরুল চর্চাকারী এক ঝাঁক গুণীজন। অনুষ্ঠানটির সঞ্চালনায় দায়িত্বে আছি আমি জিনাত জাহান। আশা করি আপনাদের সবার ভালোবাসায় এই অনুষ্ঠান হয়ে উঠবে প্রাণবন্ত ও সার্থক। চলুন শুরু করি আজকের যাত্রা। প্রথমে আমি ডেকে নিচ্ছি ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স অফ দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকার ইসমত জাহান সুপর্ণাকে। আপনি যদি আমাদেরকে বলতেন এই উদ্যোগটির পেছনের কথা ছোট্ট করে। শুভ সময় সবাইকে। জিনাত, তোমাকে অসংখ্য ধন্যবাদ সঞ্চালনার দায়িত্বটি আজকে সুন্দরভাবে পালন করার জন্য। দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকা এটি ক্রিয়েট হয়েছিল গত বছর সেপ্টেম্বরের 22 তারিখ। তো আমার অশোক কুমার সেনগুপ্তর সাথে পরিচয় এবং উনিও কিছুটা বলবেন, আমি বেশি লম্বা করব না। আজকে প্রথম লাইভ। আমি শুধু এটুকু বলতে চাই যে অশোক কুমার সেনগুপ্ত ছাড়া এই জিনিস আমরা শুরু করতে পারতাম না। তো সব নজরুল প্রেমী যারা, তাদেরকে একত্র করা বিশ্বব্যাপী, এটাই হচ্ছে প্রথম লক্ষ্য। আমরা অনুষ্ঠান তো করবই, গান কবিতার থেকেও আমার কাছে যেটা মনে হয়েছে নজরুলকে জানা, তার জীবন দর্শন জানা। তো সেই জন্য আমরা মাসিক জুম মিটিং এ যুক্ত হচ্ছি সেপ্টেম্বর থেকে, আমরা প্রতি মাসে। এবং আজকে নজরুল জয়ন্তীতে আমরা প্রথম লাইভে এলাম। তো আমাদের আজকের অনুষ্ঠানটি তো একটি সংযোজন, এবং এটিও আমরা করে যাব। এবং ভার্চুয়ালি আমার ইচ্ছে আছে শুধু ফেসবুক নয়, ইউটিউবে আমরা আর্কাইভ যেন করা যায়, সেইভাবে আমরা এই অনুষ্ঠানটি করে যাব। এবং আপনারা দর্শক যারা আছেন, আপনাদের মতামতটা দিবেন যে আপনারা কিভাবে নজরুলের সাথে, নজরুলের দর্শনের সাথে, নজরুল চর্চার সাথে থাকতে চান। যেমন আমি দেখেছি যে অনেকেই আগ্রহী হয়ে পড়েছেন। একদম রিসেন্টলি যখন গ্রুপটা আমি খুলেছি ফেসবুকে, আবার যারা ফেসবুকে নাই তাদের জন্য আমরা কি তাহলে ওয়েবসাইট করব বা কিভাবে আগানো যায়। তো এই জিনিসগুলো আমরা তো অনগোয়িং একটা বিষয়, যেমন আজকেই না, শুধু আমরা এটা করে যাব আজীবন। এবং আমার যে ফোকাসটা সেটা হচ্ছে পরবর্তী প্রজন্ম। যেমন আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, আমি DCCNA, দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকা, নামটা নিয়ে আমরা কাকুর কাছ থেকে শুনবো। আমরা সবাইকে ডেকে নিয়ে তারপর বাকি আলোচনায় যাই। তবে আমার পক্ষ থেকে আপনাদেরকে শুধু স্বাগতম, এই কথাটুকুই বলতে চাই। বাহ, চমৎকার। আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন এক ঝাঁক গুণীজন।
নজরুলের রক্তের উত্তরসূরি, তার নাতনি ও আত্মীয় স্বজন, আমরা তাদেরকে একে একে ডেকে নিচ্ছি। আছেন নজরুল গবেষক, আবৃত্তিকার ও নজরুল সঙ্গীত শিল্পী। আমরা সবাইকে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি ধন্যবাদ সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য। আমি প্রথমেই যাব one of the another also founding member of DS দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকা, অশোক কুমার সেনগুপ্ত এবং রীতা সেনগুপ্তকে। আমি তাদের কাছে শুনবো তাদের সাথে নজরুলের যে সম্পর্ক এবং এই যাত্রার এই পথ চলার শুরুটা কিভাবে, ভাবনাটা কিভাবে এবং কিভাবে এই চিন্তাটা এলো। ভাবনাটা তো সুপর্ণা আগেই বলে দিল। ওর সঙ্গে সেই গত বছর সেপ্টেম্বরে যে দেখা হলো, তারপর থেকে ওরই উৎসাহেতে হয়েছে। ও দারুণ বড় একজন সাংগঠনিক। আমি খালি ওকে সাহায্য করেছি, আর ও কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি যতটা পারছি ওকে সাহায্য করছি। এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি আমার কথা কিছু বলি। অবশ্যই আপনার কথা শুনতে চাই এবং নজরুলের কথা শুনতে চাই। আচ্ছা, এবার আমি নজরুল কথা বলবো। কবি নজরুল কথা অমৃত সমান, অশোক সেনগুপ্ত কহে শোয়েব পুণ্যবান। এটা হচ্ছে কাশিরাম দাস কহে স্বর্ণপুণ্যবান, ওটাকে আমি অশোক সেনগুপ্ত কহে স্বর্ণপুণ্যবান করলাম। কবি নজরুল কথা অমৃত সমান। আচ্ছা, এবার আমি নিজের পরিচয় একটু দিই। 1938 সালে আমার জন্ম, ফেব্রুয়ারি মাসে। অধুনা আমি 1 মাসের ওপর ব্যাঙ্গালোরে আমার পুত্রবধূ এবং পুত্রের কাছে ব্যাঙ্গালোরে আছি। এখন আমি নজরুল কথা বলি, আপনার পুণ্যবানরা একটু অনুগ্রহ করে শুনবেন। সেটা ছিল আজ থেকে অনেকদিন আগের কথা। কুমিল্লা তখন ত্রিপুরা রাজ্যের অঙ্গ ছিল। কুমিল্লার কান্দির পারে ইন্দ্রকুমার সেনগুপ্ত, তার স্ত্রী বিরজা সুন্দরী দেবী, তার পুত্র বীরেন্দ্র কুমার সেনগুপ্ত তাদের সংসার নিয়ে বাস করতেন। এর মধ্যে কদিন আগে তেওতার মানিকগঞ্জের তেওতা থেকে সদ্য স্বামীহারা গিরিবালা দেবী তার কন্যা আশালতাকে নিয়ে উপস্থিত হলেন। আশালতাকে ইন্দ্রকুমার সেনগুপ্ত তার কাকা ফাইজুন্নেসা স্কুলে ভর্তি করে দিলেন। ভালোই চলছিল। এদিকে বীরেন্দ্র কুমার সেনগুপ্তর বন্ধু ছিলেন আলী আকবর খান। আলী আকবর খান কলকাতায় কোনো বই প্রকাশনা ব্যাপারে কাজ করতেন, আর বীরেন্দ্র কুমার সেনগুপ্ত তিনি দুটো বিষয় MA পাস করে, একটা ইংরেজি এবং ইতিহাস, এই দু ব্যাপারে MA পাস করে ঈশ্বর পাঠশালার শিক্ষকতা করতে আরম্ভ করেন। আর এদের আলী আকবর খান আর বীরেন্দ্র কুমার সেনগুপ্তের মধ্যে এত বন্ধুত্ব ছিল, যখনই আলী আকবর খান তার দেশের বাড়ি মুরাদনগরে যেতেন, তখন তিনি এই কান্দির পাড়ে এসে কয়েকদিন থেকে তারপর যেতেন। এটা তার নিয়ম ছিল। বাড়িতে তার বড়রা তাকে আলী বলে ডাকত, আর বীরেন্দ্র কুমার সেনগুপ্তের বোনেরা যেমন আশালতা, তারপর কমলা এবং অঞ্জলি তাকে আলিদা বলতো, এবং বীরেন্দ্র কুমার সেনগুপ্ত ছোট ছেলে, 3 বছরের ছেলে, তাকে বলতো আলী কাকু। আলী কাকু ওদের সঙ্গে, পরিবারের সঙ্গে বহুদিন পরিচিত এবং সেইভাবেই আসতেন। এবার তিনি কিন্তু এলেন 1921 সালের এপ্রিল মাসে গোড়ার দিকে তিনি এলেন। সঙ্গে নিয়ে এলেন এক নবীন কবি কাজী নজরুল ইসলাম বলে।
তার আসার সঙ্গে সঙ্গে একটা ঝড় বয়ে গেল। এ আশা সে আশা ছিল না। তিনি তার গান, তার প্রাণ প্রাচুর্য, তার কবিতা, তার সবাইকে আপন করে নেওয়ার স্বভাব, পুরো কুমিল্লা শহরকে তো তিনি আপন করলেনই। তারপর কান্দিরপাড় অঞ্চল বাদ গেল না, এবং কান্দিরপাড়ের সেনগুপ্ত পরিবারও বাদ গেল না। এরই মধ্যে তবে সেখানে পরিবারের মধ্যে খুশি হয়েছিল সবচেয়ে বেশি বিরজা সুন্দরী দেবী খুশি হয়েছিলেন ওর আগমনে। আরেকজন খুশি হয়েছিলেন ছোট্ট অঞ্জলি। অঞ্জলিকে খুব বকুনি খেতে হতো, কেন ও গাছে টাছে চড়তো, আর ডান পিঠে মেয়ে ছিল। কিন্তু তার বীরেন্দ্র কুমার সেনগুপ্ত, তার দাদা, তাকে খুব একটা পছন্দ করতেন না, যে গেছো মেয়ে কি আর বাড়িতে পছন্দ করে। কিন্তু তিনি ওরমভাবেই ছিলেন। তাকে খানি সাহায্য করতেন তার কবিদাতা কাজী নজরুল ইসলাম অঞ্জলিকে। এখানে অঞ্জলিকে উনি সেই সময় অঞ্জলির উপর একটা তিনি কবিতা লেখেন। সে কবিতা হচ্ছে খুকি ও কাঠবেড়ালি। ওকে দেখে পেয়ারা গাছের তলায় একটা কাঠবেড়ালির সঙ্গে ঝগড়া করছে, প্রথমে অনুনয় বিনয় করলো, তাতে হলো না। তারপর যখন ঝগড়া করতে আরম্ভ করলো, সেইটা দেখে কবি নজরুলের খুব ভালো লেগে গেল। তিনি তখন সঙ্গে সঙ্গে লিখে ফেললেন ওটা, খুকি ও কাঠবেড়ালি। এবার যদি খুকি ও কাঠবেড়ালিটা কেউ আবৃত্তি করে প্লিজ। ধন্যবাদ কাকু। এটি খুবই মানে স্মরণীয়। আমরা ছোটবেলায় এই কবিতাটি সকলেই পড়েছি। তো আমি একটু চেষ্টা করছি এটি পড়বার, দেখি কেমন হয়। খুকি ও কাঠবিড়ালি, কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি, কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু, লাউ, বিড়াল বাচ্চা, কুকুর ছানা তাও। ডাইনি তুমি, হতকা পেটুক, খাও একা পাও জেঠাই জেটুক। বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোঁচা তুমি, তোমার সঙ্গে আরই আমার, যাও। কাঠবেড়ালি, বাদ্রিমুখী, মারবো ছুড়ে কিল। দেখবি তবে, রাঙাদাকে ডাকবো, দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুই ওচা, তাই তো তোর নাকটি বোচা। হুতমো চোখি গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস। পেটে তোমার পিলে হবে, কুড়ি কুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা যাস পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্ত পানা, ওই সে পাকাটাও। আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছোটদি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এ রাম, তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে, জামা দুটো। আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ ছুট, ও মা দেখে যাও। কাঠবিড়ালি, তুমি মরো, তুমি কচু খাও। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু এগিয়ে দিয়ে তারপর ছেড়ে দিই। এইসব হলো। তারপর নজরুলকে নিয়ে আলী আকবর খান চলে গেলেন। আলী আকবর খান চলে গেলেন মুরাদনগরে। সেখানে তার ভাগ্নি নার্গিস আসার খানমের সঙ্গে তার বিয়ে হওয়ার কথা। তার সাইদা খাতুন নাম ছিল, নজরুল তার নাম দিলেন নার্গিস আসার খানম। তার সঙ্গে বিয়ে হওয়া ঠিক হলো, কিন্তু কোনো কারণে হোক বিয়ে হলো না। তারপর তিনি ফিরে এলেন, ফিরে তখন চলে গেলেন। উনি ফিরে গেলেন, মুজাফর আহমেদ ওকে নিয়ে এসে 6ই জুলাই 1921 সালে কলকাতায় ফিরে যান। এদিকে খুকি খুব ব্যস্ত হয়েছিল, ভীষণভাবে ব্যস্ত হয়েছিল। সেই পর্যায়টা পরে আসবো। তার জন্যে
খুব লোককে বিরক্ত করে মারতো, সেই প্রশ্নটা আমরা পরে আসবো। এবার উনি কি বলুক, আমি পরে আবার আসবো। অনেক এবার ধন্যবাদ। অনিন্দিতা কিছু বলুক। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে এই সুন্দর স্মৃতিটি এবং আমাদের সাথে সবার দর্শকদের সাথে শেয়ার করবার জন্য। এবার আমরা অনিন্দিতা কাজীর কাছে যাব এবং শুনবো তার স্মৃতির কথা এবং সাথে তার পরিবেশনা। অসংখ্য ধন্যবাদ সকলকে। দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকা মানে এই সংস্থা, এই অর্গানাইজেশনটা অবশ্যই আমার মনে হয় এক ধাপ কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস রাখে। এবং জিনাত, তুমি যেভাবে শুরু করলে অনুষ্ঠানটা, অনেক কথাই তুমি বলে দিয়েছো। তোমার কথাগুলো শুনতে শুনতে মনে হলো যে দাদুর এতগুলো দিক আছে, আমার মনে হয় স্বল্প সময় তাকে নিয়ে বলা বোধহয় খুব কঠিন ব্যাপার। আমি আমার বলা শুরু করার আগে আমি এত গুণীজনের মধ্যে আজ আমাকে আমন্ত্রণ জানানোর আমি কিন্তু কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই সকলকে তোমাদের, যে কারণ আজকের দিনটা, দাদুর জন্মদিনটা আমার কাছে খুব ছোটবেলা থেকে খুব বিশেষ দিন। ছোটবেলায় দাদুর সঙ্গে আমার পরিচয় কিন্তু আমার কবিতার বইয়ে বা গানের খাতায়। তখন বুঝতাম না যে আমার দাদু কেন বিশেষ, সবাই আমার দাদুকে বিশেষ বলে কেন। তার যখন কবিতা, স্কুলে যখন তার কবিতা বলতাম বা গান গাইতাম, স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে জিজ্ঞেস করতেন যে মানে খুব আমাকে নিয়ে খুব গর্ববোধ করতেন, কিন্তু আমি বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করতাম, উত্তরটা সবসময় পেতাম না, আমি বুঝতাম না। আমার মনে হয় উত্তরটা হয়তো পেতাম, বুঝতাম না। কিন্তু ক্রমশ যত বড় হয়েছি, দাদুর গান কবিতা বলার পাশাপাশি দাদুর সৃষ্টিকে যত অনুধাবন করার চেষ্টা করেছি, ধারণ করার চেষ্টা করেছি, ক্রমশ তাকে জেনেছি। আমার আমার কাছে মনে হয়েছে আমার দাদু একটা মহিরুহের মতো, মানে একটা বটবৃক্ষ। যখন ঝড় জল সব কিছু মাথায় নিয়ে আমাদের আশ্রয় দেয়, দাদু আসলে অনেকটা সেই রকমই, মানে তাকে শিকড় থেকে উপড়ে দেওয়া যায় না। তাকে কখনো কোথাও আমার মনে হয় না, তিনি যখন এসছেন যেখানে নিজের আসন নিজে তৈরি করে নিয়েছেন, কেউ হাত পেতে তাকে কিন্তু কিছু দেয়নি। আজকে অশোক কাকু যে কথাটা বললেন, তিনি যে নজরুল ইসলামকে চেনেন, আমার খুব দুর্ভাগ্য যে আমি আমার দাদুকে সেইভাবে পাইনি। তবে আমার যদি কখনো আমি যদি পরজন্ম বলে কিছু থাকে, অবশ্যই সেই জন্মে আমি আমার দাদুকে আমার খুব কাছে পেতে চাই। কারণ আমার মনে হয় দাদু ঠাকুরদা এদের স্নেহ ভালোবাসা পাওয়াটাও কিন্তু খুব সৌভাগ্যের বিষয়। পরবর্তীতে যখন দাদুকে চেনা শুরু করলাম তার লেখার মধ্যে দিয়ে, তার গান গাওয়ার মধ্যে দিয়ে, গানগুলো গাওয়ার থেকে বেশি পড়তাম। কবিতাগুলো বাচিক শিল্পী হিসেবে বলার থেকে আমি বোঝার চেষ্টা করছিলাম যে কেন দাদু এই কবিতাগুলো লিখেছে বা এই গানগুলো লিখেছেন। আমার সবসময় মনে হতো যে অনেক যন্ত্রণা দিয়ে, যদি এই যে দুখুমিয়া কালচারাল সেন্টার নাম থেকে আমি আসছি, দুখুমিয়া থেকে কাজী নজরুল ইসলাম হয়ে ওঠার পথটা কিন্তু মসৃণ ছিল না। যেখানে কাকু শেষ করলেন যে প্রেমে আঘাত বারবার পেয়েছেন, যন্ত্রণা পেয়েছেন, সেখান থেকেই তার উত্থান হয়েছে, তার সৃষ্টি একটি মাত্রা পেয়েছে। তিনি গান লিখুন, কবিতা লিখুক, সাহিত্য লিখুক, সেগুলো লিখেছেন। তুমি যেটা শুরুতে বললে যে আজকে আমরা খুব অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি, তো গোটা পৃথিবী, আমরা দেশ দেখি বিদেশ দেখি, যেখানেই আমরা থাকি, বিশ্বাস করো আমার প্রতি মুহূর্তে দাদুকে ভীষণ মনে পড়ে। আমার কেন জানি মনে হয় যে দাদু তো সবসময় বলতেন অসির চেয়ে মসি বড়। আমার মনে হয় কোথাও হলেও যেন খুব ম্যাজিকের মতো কলমের আঁচড়ে বোধহয় অনেক কিছু বদলে দিতে পারতেন। বা মনে হয় যে দাদু যদি আজকে কথা বলতে পারতেন, তার 20-22 বছরের সৃষ্টিশীল জীবনে যতটুকু দিয়ে গেছি সবটুকু কি আমরা নিতে পেরেছি? তিনি যে এই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কবি হয়ে উঠতে চেয়েছেন, আমরা কি সত্যি, আমরা জন্মদিন আসে, মৃত্যুদিন আসে বা কোনো বিশেষ অনুষ্ঠানে আমরা তাকে স্মরণ করি, কিন্তু তার জীবন দর্শনটাকে আমরা কি আমাদের জীবনের সাথে যুক্ত করতে পারি বা আমাদের অন্তরের বিবেককে কি জাগ্রত করতে পারি? আমার দাদু যখন বলেন যে জাতির নামে বজ্জাতি সব, জাতে জালিয়াত খেলছো জুয়া, ছুলে তোর জাত যাবে, যাতে ছেলের হাতের নয় কোমোয়া, হুকর জলার ভাতের হাঁড়ি ভাবিস এতেই বুঝি জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল? যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো,
যাক না, সে যাতে জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাতে জালিয়াতে খেলছো জোয়া। শুনে তোরে জাতে যাবে, যাতে ছেলের হাতের নয় কোমোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলে ছোঁয়া। অসুচি হন জগন্নাথ, ওরে নারায়ণের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই। ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব, জাতে জালিয়াতে খেলছো জোয়া। ছুঁলে তোর জাতে যাবে, যাতে ছেলের হাতের নয় কোমোয়া। কটা মানুষ, কজন এই কবিতা লিখতে পারে বলতো? আমার সেটাই বারবার মনে হয় যে আমার যখন আমি দাদুর অনেক কিছু পড়ি, অনেক সময় নজরুলকে যেমন প্রশংসা করেছে, তিনি সমালোচিত হয়েছেন কিন্তু অনেক বেশি। যখন তিনি বিদ্রোহী কবিতা লিখেছিলেন, বিদ্রোহী কবিরা নিয়ে আজকে সারা বিশ্ব তোলপাড়, কিন্তু তিনি কি সমালোচিত হননি? সজনীকান্ত দাস কি প্যারোডি লেখেননি তার বিদ্রোহী কবিতা নিয়ে? লিখেছেন। কিন্তু দাদু কিন্তু সবকিছু এড়িয়ে গিয়ে সকলকে আপন করে নিতে পেরেছেন, তার কথায়, তার লেখায় বা তার ব্যবহারে। সেজন্য আমার মনে হয় যে দাদুর উদারতা বোধহয় আমরা ছুঁতে পারবো না। আমরা খুব সাধারণ মানুষ যে তাকে ছোঁয়ার জন্য বা তাকে জানার জন্য, বোঝার জন্য। তিনি তার কাছে সকল ধর্ম এক হয়ে গেছে। মন্দির বা মসজিদ তাকে কিন্তু আলাদা করতে পারেনি। কোনো মন্দির মসজিদের পৃথক অবয়ব কিন্তু তাকে কোথাও, তিনি কখনো কোনো ধর্ম প্রচারকের ভূমিকাও কিন্তু নেননি। কিন্তু তাকে আলাদা করতে পারেননি বলে তিনি কিন্তু তার দিব্যভাবের প্রেম ধর্মে কিন্তু বারবার উমা, রাধাকৃষ্ণ, আল্লাহ এবং শ্যামা মা সবাই কিন্তু একভাবে মিলেমিশেছে। দু লাইন করে গান করছে, যদিও এটা গানের অনুষ্ঠানে। কিভাবে যারা আজকে দেখছেন বা যারা আছেন তারা হয়তো বুঝবেন যে সেই জন্য আমার মনে হয় কাজী নজরুল ইসলাম খুব বিতর্কিত, এবং মানুষের কবি হিসেবে তাকে সবাই গ্রহণ করতে পারে না। অনেকে তাকে হিন্দুর কবি বলেন, অনেকে মুসলমানের কবি বলেন, কিন্তু আমার দাদু নিজেকে সেই জায়গায় আনতে চেয়েছেন মানুষের কবি হিসেবে। সেই জন্য সমাজের প্রতি স্তরের মানুষের জন্য তিনি কবিতা লিখেছেন, গান লিখেছেন, তার সাধ্যমতো সকলের পাশে দাঁড়াতে চেষ্টা করেছে। তিনি যখন এক জায়গায় লিখছেন, তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম, ওই নাম জপলে বুঝতে পারি, নাম জপলে বুঝতে পারি, খোদাই কালাম মুর্শিদ মোহাম্মদের নাম। তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামের ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম, মুর্শিদ মোহাম্মদের নাম। আবার তিনি যখন শ্যামা মায়ের আরাধন কথা বলছেন, তিনি বলছেন, শ্যামা মায়ের ভেলায় চড়ে কাল নদীতে তুলি, ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি আমি, কাল নদীতে তুলি, শ্যামা মায়ের ভেলায় চড়ে কাল তরঙ্গে ভাসি অঙ্গ, দেখে বেড়াই কত রঙ্গ, কায়ায় কায়ায় রং বেরঙের শত মায়ার ঠুলি, মাগো কায়ায় কায়ায় রং বেরঙের শত মায়ার ঠুলি, ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি আমি, কাল নদীতে তুলি, শ্যামা মায়ের ভেলায় চড়ে। যখন উমা মায়ের কথা বলছেন, সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো, সৃজন ছন্দে ছড়াকে তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, উমারে বুকে ভরিয়া সুখে
দোলো দোলো সৃজন ছন্দে। আবার যখন রাধাকৃষ্ণের কথা বলছে, ব্রজ গোপী খেলে হরি, খেলে আনন্দ নবক্ষণ, আনন্দ নবক্ষণ, আনন্দ নবক্ষণ, শ্যাম সাথে ব্রজ গোপী খেলে হরি। এই হলেন আমার দাদু কাজী নজরুল ইসলাম। এবং আমি মনে করি যে তাকে যদি ধারণ করতে পারি, সেটাই হবে আমার সব থেকে বড় পরিচয়, এবং আমি তবেই নিজেকে যোগ্য উত্তরসূরি করতে পারবো। কারণ দাদুর এই ভাবনাটা কোথাও আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার, অসাধারণ। এই না হলে যোগ্য উত্তরসূরি। এই যে নজরুলকে বিভিন্ন আঙ্গিকে পরিচয় করিয়ে দেওয়া, এই ছোট্ট অংশের মধ্যে এটি ছিল অসাধারণ একটি ভাবনা। আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা। হ্যাঁ, একজন নজরুল হয়ে ওঠা তো খুব সহজ ছিল না, এবং আমার মনে হয় উনি একজন খুবই সাহসী মানুষ ছিলেন, যেখানে উনি সবকিছু বাধা বিঘ্ন অতিক্রম করে উনার বক্তব্যটাই উনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সকলের মাঝে। এবং আমরাও তাই চাইবো যে নজরুলকে শুধু একটা জন্মদিনে বা একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্মরণ না করি, নজরুলকে আমরা ধারণ করি, নজরুলের ভাবনাকে আমরা ধারণ করি, এবং সেই চেতনা থেকে আমার মনে হয় দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকার সৃষ্টি। এবং আমরা পরবর্তী প্রজন্মের কাছেও নজরুলকে তুলে ধরবার চেষ্টা আমরা চালাবো। এবারে আমি চলে যাব সাজেদ কামালের কাছে, আমাদের আরেকজন খুবই বিখ্যাত, আমাদের দেশের, আমাদের প্রাউড বলতে পারবো, সুফিয়া কামালের সন্তান। তার কাছে আমি জানতে চাইবো, তার কাছে। এরা কোনো দেশের হয় না, সারা পৃথিবীর এরা। হ্যাঁ, এরা সাজেদ কামাল এখন সারা পৃথিবীর লোক। অবশ্যই সারা পৃথিবীর, এবং ধর্ম নেই, বাংলা। জাতি নেই, স্থান নেই। তো বলো। আমি আপনার কাছে জানবো আপনার সাথে আপনার নজরুলের নিয়ে আপনার ভাবনা এবং আপনার কাজ। ধন্যবাদ। সাজেদ কামাল। আপনাকে একটু সাউন্ডটা বোধহয় আনমিউট off করে আছে। নিতে হবে। নোট করতে হবে। আচ্ছা, শোনা যাচ্ছে? জি, এখন এবার শোনা যাচ্ছে, যাচ্ছে। এখন যাচ্ছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, এবং দুখুমিয়া কালচারাল সেন্টারকে আন্তরিক ধন্যবাদ, এবং সবাই যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের সবার জন্যে, কারণ নজরুলের যে প্রতিভা, সেটা মানে যতই জানা ততই মনে হয় যে কত কম জানলাম, তাই না? যেই হলো মানে তার মানে একটা, যেমন একটা চারা গাছকে যখন আমরা বুঝতে চেষ্টা করি, দেখে যে চারা বড় হওয়ার আগেই, চারাটাকে জানার আগেই চারাটা একটা ছোট গাছ হয়ে গেছে, সেই গাছটাকে জানার আগে দেখে যে গাছের ডালপালা ছড়িয়েছে। এরকম একটা প্রতিভা খালি পৃথিবীর এক জায়গা থেকে হয়নি, সারা বিশ্বে ছড়িয়ে গেছে, তাই না? তো সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় যে আমাদের বিভিন্নভাবে আমাদের চর্চা করে যেতে হবে, এবং আমাদের সবার সেটা দায়িত্ব, এবং এটা একটা সম্মানের কাজ যে তার যে অবদান, সেই অবদান যে আজকে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা মোটেই ছোট করে বলতে পারি না। কারণ ক্রমাগত দেখছি সারা বিশ্ব জুড়ে যা চলছে, এটা এই ক্ষেত্রে নজরুলের ভূমিকা, আজকের ভূমিকা, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমি ছোটবেলা থেকে নজরুলের কবিতা, গান ইত্যাদি নিয়ে বড় হয়েছি। মা বাবা দুজনেই নজরুলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমি আমেরিকাতে আছি 18 বছর বয়স থেকে, প্রেপারেটরি স্কুল থেকে, কলেজ প্রেপারেটরি স্কুল থেকে, তারপর এখানেই পড়াশোনা করেছি, এখানে তারপর শিক্ষকতা করেছি ইউনিভার্সিটিতে, এবং তারপর যখন রোজির সাথে পরিচয় হয়, রোজিকে নিয়ে বাংলাদেশে গেছি প্রত্যেক বছর, এবং যখন আমি 76-এ যখন গেলাম, তখন মা নিয়ে গেলেন রোজিকে আর আমাকে কাজী নজরুল সাহেবের দেখা করতে। আমাদের বাড়ির ঠিক পিছেই ছিল কবি ভবন, আমরা ধানমন্ডিতে আমাদের পারিবারিক বাসা। সেখানে গিয়ে যখন মা বললেন যে দাদু বলে ঢুকেছে, যখন উমা কাজী বললেন যে নজরুলের মুখে যে একটা খুশির ভাব, ওটা উনি অনেক দিন দেখেননি, কারণ যখনই কেউ আসতো উনি মুখ সরিয়ে দিতেন, কিন্তু মাকে দেখে
যেন একেবারে সে মা নজরুল ইসলাম বলতে কাজী দাদু বলতেন, আর মাকে বলতেন কাজী নজরুল ইসলাম সুফুমণি বলে যে একদম যেন সেইতে। তারপর মা আমাদের সাথে আমাদেরকে নিয়ে গেলেন, বলে যে দাদু আমার ছেলে আর বোমাকে নিয়ে এসছি দেখা করতে। উনি এমন ভাবে দেখলেন যে কোনো সময় বিশ্বাস করা যায় না যে উনি অন্যরকম চিন্তা ছিল সেই সময়। এবং উমা কাজী সেটা দেখে বলেন, মাকে বললেন যে ফুপু এরকম আমি আর দেখি নেই বাবাকে, যে একেবারে মনেই হলো যে মানে একদম আন্তরিক ভাবে আপনাদেরকে নিলেন। সেই থেকে আমরা তাকে, রোজির আমি দুজনেই তাকে শ্রদ্ধা জানালাম, এবং উনি আমাদেরকে মিষ্টি ভাবে একটা হাসি দিলেন। এবং তখন আমি দুটা ছবি তুলেছিলাম, এবং যতটা আমি জানি যে সেটাই তার শেষ ছবি, কারণ উনি তার কয়েক মাস পরেই উনি গত হলেন। এবং তবে সেই স্মৃতিটুকু আমার সবসময় ধরে রাখি। এবং সেই ক্ষেত্রে যে নজরুলের প্রতিভা বহুভাবে তাকে চর্চা করতে হবে, বহুভাবে তার কাজ ছড়াতে হবে। সেই দিক থেকে বাংলা, ইংরাজি, ফার্সি, উর্দু যে ভাষাই হোক ছড়িয়ে দিতে হবে। তো সবার তো সব কাজ করা সম্ভব না, সেজন্য আমি অত্যন্ত গুরুত্ব দিই যে কাজটা আমি করতে পারছি না অন্যরা যারা করছে, সেই দিক থেকে আমার সেজন্য আমি অত্যন্ত আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে যারা বিভিন্নভাবে তার কাজ ছড়িয়ে দিচ্ছে। আমি তারপরে দেখলাম যে আমি প্রথম থেকেই দেখি যে যখন এখানে আমি সাহিত্য নিয়ে চিন্তাধারা শুরু করলাম, আমি নিজেও লিখি, আমার গোটা 15 বইয়ের মধ্যে আমার নিজের লেখা আছে, কবিতা বাংলা ইংরেজি দুটাতে অনুবাদ আছে, তারপর পরিবেশ ইত্যাদি বিভিন্ন বিষয়। দেখলাম যে আশ্চর্য, মানে আমি লাইব্রেরিতে গেলাম, কোনোখানে নজরুলের নাম নাই। সেই থেকে আমি 65-66 থেকে শুরু করলাম নজরুলকে নিয়ে ছোট ছোট অনুবাদ করা। তো আমি তো স্কুলে যেখানে ছিলাম সেখানে তাদেরকে পড়ে শোনাতাম, এরকম একটা প্রতিভা। তো সেই থেকে আমার শুরু। তারপরে গত বছর আমি প্রায় নজরুলের কবিতা অনুবাদ করেছি, গান অনুবাদ করেছি, গল্প, তারপরে তার নাটক, তার বক্তৃতা ইত্যাদি নিয়ে আমার গোটা 2 বই আছে, এবং আরেকটা বই বের হবে। আর এছাড়া বেশ কিছু প্রবন্ধ ইত্যাদি বের হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকা এবং সংকলনে। তো যাই হোক, তো যেটা আমি দেখলাম, আমার একটু প্রশ্ন আছে যে আপনার যে অনুবাদগুলো রয়েছে, আমার দর্শকদের জন্য যদি বলতেন এগুলো কোথা থেকে সংগ্রহ করা যেতে পারে? কোনো অনলাইনে বা কোনোভাবে কি এটা সংরক্ষণ করা যায়, বা এই বইগুলো কোথায় পাওয়া যাবে? আচ্ছা, তো বই আমার দুটা যে নজরুল প্রেসটা বের হচ্ছিল নজরুল স্টুডিও থেকে, হ্যাঁ, সেখান থেকে সেটা তো বিক্রি শেষ হয়ে গেছে, ওখানে দুবার রিপ্রিন্ট হয়েছে, তাও শেষ হয়ে গেছে। তো যাই হোক, তবে অনলাইনে কিছু আছে, এবং তবে আমি আশা করছি যে এখান থেকে একটা প্রকাশক উৎসাহ দেখাচ্ছে, তো সেটা নিয়ে আমি এখন কাজ করছি, তো সেটা হয়তো আর পাওয়া যাবে। তো যাই হোক, তো আর এছাড়া প্রবন্ধ কিছু আছে যেগুলি বিভিন্ন অনলাইনে গেলে আমার নাম করলে নজরুল আর আমার নাম করলে পাওয়া যাবে। তো তো আমি দেখলাম যে সেটা আমি আমার যে ছোট্ট একটা কাজ, সেটা হলো যে তার কাজগুলিকে ইংরেজিতে তুলে ধরা আর কি যতটা। এবং দেখেছি যে আমার এত ভালো লেগেছে যে অনেকে এখন কাজ করছেন। আমি একটা কনফারেন্সে গেলাম বেশ কিছুদিন আগে, আমি চুপচাপ বসেছিলাম পিছে, দেখি যে প্রত্যেকেই প্রবন্ধ পড়ছেন, সে আমার অনুবাদকে থেকে করে। তারপরে রেচেল ম্যাকডারমট, তারপরে উইনস্টন, এরা সব তাদের অনেক কাজ ভিত্তি পেয়েছে। আমাকে নিজেই বলেছে, আমি নিজে দাবি করছি না, তার নিজেরাই বলেছে যে তোমার কাজ থেকে কাজের ভিত্তিতেই এই কাজগুলো আমরা করছি, এবং তারা অন্যান্য সবার পড়াশোনা করছে স্বাভাবিকই। তো যাই হোক, আমার তৃপ্তি হলো যে এই কাজটা আমি যত সামান্যভাবে যা করতে পারছি, এটা ক্রমাগত দেখছি একটা প্রয়োজন আছে এবং ছড়িয়ে যাচ্ছে। তো সেইখান থেকে আমি যেটা হচ্ছে যে আজকে ভাবলাম যে আমি যেটা করতে চাই যে তার কয়েকটা কবিতা থেকে খালি 3-4 লাইন ধরে প্রথমে অনুবাদগুলি পড়ে, তারপর একটা সংক্ষিপ্ত হবে তার কেন। তো এর মধ্যে অনিন্দের কিছু আগেই বললো যে রয়েছেন মানবতার কবি। তো এই আমার ইয়েটা হয় পোয়েট ফর আওয়ার টাইম অ্যান্ড ফর হিউম্যানিটিজ ফিউচার, মানে মানবতার ভবিষ্যতের কবি। আচ্ছা, তো
আমি বললাম যে এই 3-4 লাইন করে এক একটা কবিতা থেকে। প্রথমটা হলো সাম্যবাদী থেকে। I sing of equality in which dissolves all the barriers and estrangements in which are united Hindus, Buddhists, Muslims, Christians. I sing of equality. সাম্যবাদী। তারপর মানুষ থেকে। There's nothing greater than a human being, nothing nobler. Caste, creed, religion, there's no difference. Throughout all ages, all places, we all are manifestation of our common humanity. Human being, Manush. Daridra, poverty. Oh, poverty, you have made me great. You have bestowed upon me honor like Christ was honored by his own thorns. Oh, saint, you have given me the irrepressible courage to speak freely, formidable naked eyes, a razor-sharp tongue. Your curse has turned my lyre into a sword. দারিদ্র থেকে। পরেরটা কুলি মজুর। Let people of all ages, all countries stand on the shore and listen to the flute call of unity. If one human being is hurt, then let each of us, the whole humanity, feel the pain equally. If one human being is humiliated, then let it be considered humiliation of the whole humanity. তারপর জাগো নারী জাগো। Rise up women, rise up like the flaming flower. Rise up women, rise up like the flaming flower. Rise up, O wife of the sun god, with the mark of blood on your forehead. এবং আর একটা, সেটা হলো বিদ্রোহী থেকে। I am Parshuram's merciless axe. I will rid the world of all warmongers and bring peace. I am the plow of Balaram's shoulders. I will uproot this subjugated world in the joy of recreating it. Weary of battles, I, the great rebel, shall rest in peace only when the anguished cry of the oppressed shall no longer reverberate in the sky and the air, and the tyrant's bloody sword will no longer rattle in battlefields. Only then shall I, the rebel, rest in peace. এগুলো খালি উদ্ধৃতি, আর যেটা আমি এতে লিখি, these are a mere glimpse into the astounding depth and breadth of the genius of Qazi Nazrul Islam, voicing equality, religious harmony, freedom, human rights, universal justice, beauty, romance, love, spiritual unity, eco-consciousness, coexistence, and peace. The timeless relevance and universal appeal of Nazrul's poetry and other works are bound to flourish around the world. Promising signs are the growing number of languages in which poetry has been translated, research centers that are being established within academic institutions, and the Nazrul conferences, symposiums, and forums that are being held in growing number of countries around the world. The multicultural and diverse world literature deserves it and will be enriched by it. This is the discovery of Nazrul as a modern, visionary, holistic, revolutionary, and universal poet. With these few words, I pay my tribute to Qazi Nazrul Islam. ধন্যবাদ। বাহ! মানে অসাধারণ আসলে এই যে আপনার এই কাজের তো আসলে এই যে একটা অসাধারণ কাজ আপনি করে চলেছেন এত বছর নজরুলকে ট্রান্সলেট করে বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া, এটি আসলে আপনার কাছে আমরা সকলেই কৃতজ্ঞ। নজরুল প্রেমী যারা আছেন এবং আমাদের বিশ্ববাসী, আমি মনে করি এটা থেকে অনেক কিছু নজরুল সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে, এবং আজকে যে গুছিয়ে এত সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করলেন সেটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি আরেকটি চমৎকার বিষয় আমি দেখাবো বলে দর্শকদের কাছ থেকে বলছি যে আমাদের আরেকজন প্রমীলা নজরুলের নেফিউ আছেন, যিনি অশোক কুমার সেনগুপ্তর বড় ভাই। উনি আমাদের জন্য একটি বার্তা ঠিক নয়, বার্তা এবং উনি গানের সংমিশ্রণে আমাদের কাছে একটু ভিডিও ক্লিপ পাঠিয়েছেন। ওনার নাম অঞ্জন কুমার সেনগুপ্ত। আমি অনুরোধ করব ইসমত জাহানকে ওনার ভিডিও ক্লিপটি দর্শকদের জন্য একটু দেখাবার জন্য।
আমরা অপেক্ষা করছি ওই ভিডিও ক্লিপটি দর্শকদের সামনে উপস্থাপন করবার জন্য। এর মধ্যে আমাদের সাথে আচ্ছা দেখে নিচ্ছি। তার আগে এই প্রসঙ্গে দু একটি কথা বলে নিতে চাই। আর আমি আপনাদের নজরুলের শূন্য এ বুকে গানটি শোনাবার চেষ্টা করব। তার আগে এ প্রসঙ্গে দু একটি কথা বলে নিতে চাই। গানটি নজরুলের পুত্র বুলবুলের মৃত্যু উপলক্ষে রচিত নয়। গানটি বুলবুলের মৃত্যুর প্রায় ৩ বছর পরে রচিত। গানটি রচনার ইতিহাস এই রকম। মৃণালিনী দেবীর মৃত্যু শোকের আবহে রবীন্দ্রনাথ কতগুলি গান রচনা করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। কণাটুকু যদি হারায় তালয়ে প্রাণ করে হায় হায়। অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়। গানটি রেকর্ড করতে অনেকেই আগ্রহী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গানটি রেকর্ড করার অনুমতি পেলে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী, সে সময়ের এক বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। কিন্তু তিনি গানটিতে এত অলংকার যোগ করলেন শাস্ত্রীয় সঙ্গীতে যে বিশ্বভারতী আপত্তি করে ফেললো এবং গানটি রেকর্ডটি প্রত্যাহৃত হলো। আশাহত গোস্বামী মশাই তখন নজরুলকে ধরলেন, ওই সুরে কথা বসিয়ে আরেকটি গান রচনা করে দেখে গোসাইজির মুখ রক্ষার্থে নজরুল এই গানটি রচনা করে নেন। আর গোসাইজি এই গানটি রেকর্ড করেন। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়, তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়। শূন্য এ বুকে পাখি মোরায় ফিরে আয় ফিরে আয়। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় ফিরে আয়। শূন্য এ বুকে গগনে ফেলিয়া শত শত কর খোঁজে তোরে তরু ওহে সুন্দর। তোর তরে বনে উঠিয়াছে ঝড়, লুটায় শাখা ঝোলায়। তুই ফিরে এলে ওরে চঞ্চল, আবার ফুটিবে বনে ফুলদল। ধূসর আকাশ হইবে সুনীল তোর চোখে তারায়। শূন্য এ বুকে পাখি মোরা ফিরে আয় ফিরে আয়। অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের অঞ্জন কুমার সেনগুপ্ত। আপনি আপনার এই বয়সেও আমাদের জন্য এই যে বার্তাটি এবং গান গেয়ে নজরুলের যেই শূন্য এ বুকের যেই
ইতিহাসটি আমাদেরকে শোনালেন, জানালেন, তার জন্য কৃতজ্ঞতা। আমাদের দর্শকরা নিশ্চয়ই নজরুলের এরকম অজানা অনেক কথা যারা জানেন না, আমরা এখনো জানি না, তা আরো শুনবো এই দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকার মাধ্যমে। আমরা আরো আমাদের মাঝে আজকে আরেকজন গবেষক উপস্থিত থাকার কথা ছিল, রেচেল। তিনি বিশেষ কারণে আজকে উপস্থিত হতে পারেননি। অবশ্যই আমরা তাকে পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা পাবো। এর মাঝে আমাদের মাঝে অনেক দর্শক শ্রোতা যুক্ত হয়েছেন। আমি একটু দেখে নিতে চাই কে কে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তাদের বার্তা কি ছিল। আমাদের সাথে যুক্ত হয়েছেন সবুজ হক। তিনি লিখেছেন, যুক্ত হলাম, দেখছি, শুনছি, সাথেই আছি। ধন্যবাদ। সাথেই থাকুন শেষ পর্যন্ত, আমাদের পাশে থাকুন এবং নজরুলকে ছড়িয়ে দেওয়ায় আমাদের সাহায্য করুন। আমাদের সাথে আছেন শাহিন সাদাত। তিনি লিখেছেন, খুব ভালো লাগলো খুকি ও কাঠবিড়ালির কাহিনী শুনে। জি ধন্যবাদ। আমরা সকলেই এই গল্পটি শুনে খুব আনন্দিত হলাম। এরপরে রয়েছেন জেবুন্নেসা চপলা। ক্যালগারি কানাডা থেকে যুক্ত হয়েছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা ছাড়াই। অনেক শুভকামনা রইল, খুব ভালো একটি উদ্যোগ। ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের সাথে আছেন এবং এই উদ্যোগটির পাশে থাকবেন সবসময় আশা করি। এরপরে রয়েছেন সিরাজি খান। তিনি লিখছেন, বাহ চমৎকার। ধন্যবাদ সিরাজি খান, আপনাকে, সাথে থাকুন, পাশে থাকুন। আবারও শাহিন সাদাত লিখেছেন, এত সুন্দর আবৃত্তি করেন, গান করেন, মনোমুগ্ধকর। আমি মনে করছি এটি অনিন্দিতা কাজীকে বলে। অবশ্যই উনার তো তুলনা নেই, উনি যোগ্য উত্তরসূরি আমাদের কাজী নজরুল ইসলামের। এবং এরপরে শাহিন সাদাত আবারও লিখেছেন, আমি খুব গর্বের সাথে বলতে চাই যে আমার সৌভাগ্য হয়েছিল কবিকে সামনাসামনি দেখার। ধানমন্ডি 28 নম্বর রোডে কবি ভবন আমার বাসা থেকে 5 মিনিট লাগতো হেঁটে যেতে। রবিবার বিকেলে কবিকে লিভিং রুমে এনে শুইয়ে দেয়া হতো, আর অনেক শিল্পী ওনাকে গান শোনাতেন। এরকম এক রবিবারে কবিকে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। বাহ চমৎকার স্মৃতি, আপনি সত্যি সৌভাগ্যবান যে ওনাকে সামনাসামনি দেখতে পেরেছেন। ধন্যবাদ এই শেয়ার করবার জন্য এই কথাটি আমাদের সাথে। এবারে আমরা অনুষ্ঠানের আবার যাচ্ছি, আবার আমরা অঞ্জন সেনগুপ্তের কাছে যাব। যে আচ্ছা, আমরা যাব অশোক কুমার সেনগুপ্তের কাছে, সরি। হ্যাঁ, আমরা যাব তার কাছে, আমরা শুনবো আরো নজরুলের কিছু স্মৃতির কথা। এবং কাকু, আমি তাকে কাকু বলে সম্বোধন করি, তাই কাকুর কাছে আবার যাচ্ছি। আচ্ছা, বেশ। কথা হলো কি, এইসব কাণ্ডের পর নজরুল তো আর বেশি দিন সেখানে, আমি বলেছিলাম আগের বার, মুরাদনগরে গেলেন। মুরাদনগরে গিয়ে নার্গিসের সঙ্গে তার বিয়ে হলো না। তিনি কিন্তু আবার তাকে আনতে গেলেন মুজাফর আহমেদ। মুজাফর আহমেদ কলকাতা থেকে তাকে গিয়ে নিয়ে আসেন। সেটা ছিল 6 জুলাই 1921 সালের 6 জুলাই। 3 মাসের মতন উনি কুমিল্লা আর মুরাদনগরে কাটিয়েছেন। 2 মাসের ওপর মুরাদনগরে তার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। তারপর তিনি ফিরে গেলেন। কিন্তু এদিকে জটু কিন্তু বারবার কবিদাদা কবিদাদা করে সবার মাথা খেতে আরম্ভ করলো। শেষকার যদিও সবাইরই সেই অবস্থা, পরিবারের সবাই, কারণ ওনার এত আপন করে নেওয়া স্বভাব ছিল। কুমিল্লার সবাই তাকে এবং সেনগুপ্ত পরিবারের সবাই ওকে সেমনভাবেই হারাচ্ছে, কিন্তু বড়রা মুখে বলতে পারছে না, ছোটরা খালি বলে। তারপর সে বললো যে, তুমি একটা চিঠি লিখছো না কেন? তখন 5.5 বছর বয়স জটুর। জন্ম হয়েছিল 1915 সালের 2রা অক্টোবর। 5.5 বছরের জটু। তখন তো আর স্কুলে, আগে বাবা মাকে ইন্টারভিউ দিয়ে স্কুল করতে হতো না, তখন বাড়িতেই পড়াশোনা হতো। তার আঁকা বাঁকা হাতে 2-1 লাইন লিখে দিলেন, তাতে কবি তখন ভীষণভাবে ব্যস্ত। তিনি তখন চারিদিক থেকে তার ডাক আসছে এবং তিনি বিদ্রোহী কবিতা লিখলেন। 25শে ডিসেম্বর, ক্রিসমাস ডে, সন্ধ্যেবেলা পেন্সিল দিয়ে তিনি লিখলেন বিদ্রোহী কবিতাটা। লিখে রাতারাতি তিনি সারা পৃথিবীতে চমক ধরিয়ে দিলেন। এই দিকে ভীষণ ব্যস্ততা, তার মধ্যেও তিনি ওই চিঠি পেয়ে, খোকির আঁকা বাঁকা হাতে 3
চিঠিটা পেয়ে কবির ভাষায় 3 ছত্র তিনি তার উত্তর দিলেন, ছোট্ট বনটি লক্ষ্মী ভো জটায়ু পক্ষী, ইয়া পৈরব 3 ছত্র পেয়েছি তোর পত্র, দিনই চিঠি আগে তাইতে কি বোন রাগে। এইটা কিন্তু ইয়ে ও খুব ভালো করেছে, আর ছবি বৌদিও খুব ভালো করেছে। এটা আমি কে বলবে শুনবো এবার, আপনি হ্যাঁ, কি করবেন? এই কবিতাটির আবৃত্তির জন্য আমি অনুরোধ করব ফয়জুল বাড়ি অপুকে। তারপরে কিন্তু আমি আপনার পাশে যে বিশেষ জন বসে আছেন রীতা সেনগুপ্ত, ওনার কাছেও আমরা একটু গল্প শুনতে চাইবো। কবিতাটি শুনে আসি আগে। ফয়জুল আচ্ছা, বাড়ি অপু। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। খুব ভালো লাগছে, মানে বিশেষ বিশেষ জনের সাথে বসে আছি। বিশেষ করে খুব ভালো লাগছে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি অনিতা কাজী আমাদের সাথে আছেন। স্বপ্নের মতো একটা ব্যাপার যে ওনার কাছ থেকে ওনার দাদু সম্বন্ধে আমরা জানছি। আমাদের এই কাজী নজরুল ইসলামের কত কবিতা আমরা পড়েছি। আর এই খুকি কাঠবিড়ালি বা খুকি যে আমাদের অশোকদার মা ছিলেন, এটা যখন আমি জানতে পারলাম খুব ভালো লাগছিল যে ওনাকে এই খুকি কাঠবিড়ালি অশোকদার মাকে নিয়ে লিখা, এবং এই চিঠিটা এই খুকির উত্তরে আমাদের নজরুল আবার লিখেছিলেন আমাদের কবি। খুব ভালো একটা ব্যাপার। আরেকটা কথা তার একটু যুক্ত করে নেই, আমাদের কবি সুফিয়া কামাল, ওনার ছেলেও আমাদের সাথে যে আছেন। সুফিয়া কামালের কত সুন্দর সুন্দর কবিতা আমরা পড়েছিলাম ছোটবেলা। তা ঠিক আছে, আমি আমাদের এই ছোট্ট বোনটি লক্ষ্মী এই পত্র কবিতাটি চেষ্টা করি। ছোট্ট বোনটি লক্ষ্মী ভো জটায়ু পক্ষী, ইয়া বড় 3 ছত্র পেয়েছি তোর পত্র, দিইনি চিঠি আগে তাইতে কি বোন রাগে। হচ্ছে যে তোর কষ্ট বুঝতেছি খুব স্পষ্ট, তাইতে সদ্য সদ্য লিখতেছি পদ্য। দেখলি কি তোর ভাগ্যি, থামবে এবার রাগ কি, এবার হতে দিব্যি এমনি করে লিখবি। বুঝলি কি রে দুষ্টু, কি যে হলুম তুষ্ট, পেয়ে তোর ওই পত্র যদিও 3 ছত্র, যদিও তোর অক্ষর হাত পা যেন যক্ষর, পেটটা কারো চিপসে পিঠটা কারো টিপসে, ঠ্যাংটা কারো লম্বা, কেউ বা দেখতে রম্ভা, কেউ যেন ঠিক থাম্বা, কেউ বা ডাকেন হাম্বা, থুতনো কারোর উচ্চে, কেউ বা ঝুলেন পুচ্ছে, এক একটা যা বানান হা করে কি জানান, কারোর গা ঠিক উচ্ছের, লিখলি এমন গুচ্ছের, না বোন লক্ষ্মী বুঝছো, করবো না আর কুচ্ছ, নইলে দিয়ে লম্ফ আনবি ভূমিকম্প, কি বলে যে তুচ্ছ, ওই যে অঙ্গুর গুচ্ছ, শিখিয়ে দিল কঞ্ঝি, নামটি যে তার জন্টি, লিখবে এবার লক্ষ্মী নাম জটায়ু পক্ষী। শিগগির আমি যাচ্ছি, তুই বলে আর আসছি, রাখবি শিখে সব গান, নয় ঠেঙিয়ে অজ্ঞান। এখনো কি আচ্ছু, খাচ্ছে জ্বরে খাপছু, ভাঙিনি বৌদির ঠ্যাংটা, রাখালু কি ন্যাংটা, বলিস তাকে রাখালি, সুখে রাখুন মা কালী। বৌদিরে কোষ দত্তি, ধরবে এবার সত্যি, গপাস করে গিলবে, ইয়াব বড় দাঁত হিলবে, মা মাসিমাই পেন নাম এখান হতেই করলাম, স্নেহাশিস এক বস্তা পাঠাই তোর লোস্তা, সাঙ্গ পদ্য সবিটা, ইতি তোদের কবিতা। খুব ভালো, খুব বাহ, সুন্দর, চমৎকার। অসাধারণ। এ থেকে বোঝা যায় নজরুল আম, ছোটদেরকে কতটা ভালোবাসতেন, ছোটদেরকে কতটা লক্ষ্য করতেন। বিশেষ করে আমি বলবো যে তাদের ভাবনা, তাদের সাথে চিন্তা করতে পারতেন। এই যে নজরুলের বিভিন্ন রকমের ভাবনা চিন্তা, এটি আসলে অবাক করার মতনই একটি বিষয় যে তিনি সকল বিষয়ে খুব আহ আহ লক্ষ্য করে চিন্তা করে উনি বাচ্চাদের জন্য এত কবিতা, এত কিছু লিখেছেন। এবার আমি যাব রীতা সেনগুপ্তর কাছে, আপনি আমাদেরকে কিছু বলবেন আপনার ভাবনা।
আচ্ছা, প্রথমেই বলি তোমাদের দুজনের সঞ্চালন খুব সুন্দর হচ্ছে এবং দুজনে একরকম শাড়ি ব্লাউজ পরেছো, সেটাও খুব সুন্দর লাগছে। এর মধ্যে এরম পরিষ্কার জামা কাপড় পরে শাড়ি পরে করলে খুব ভালো লাগে। আচ্ছা, এই হলো কথা। আর দেখো, আমি তো নিজে খুব গর্বিত মনে করি, কেন ওই পরিবারে এসে আমি জানতে পারলাম যে আমি কোথায় এসে পড়েছি। কেন প্রথমে আমরা বই আর এই কবিতায়, এই গল্পে এরম ভাবে ওনাকে জানতাম, কিন্তু যখন বিয়ের পর, আমাদের বিয়ে হয়েছিল আড়িয়াদহ, দক্ষিণেশ্বরের কাছে, সেখানে আমাদের নিজেদের পৈতৃক বাড়ি ছিল, সেইখানে এসে যখন শুনলাম যে কবি নজরুল ইসলামের সঙ্গে আমাদের একটা মানে নিজের পরিবারের কেউ, সেটা আমি ভাবতেই আমার অনেক সময় লেগেছে এবং নিজেকে এত গর্বিত মনে হতো, যেমন মনে হতো সবাইকে গিয়ে ডেকে ডেকে বলি, জানো আমি ওই বাড়ির বউ। এই আর কি, প্রথমত এইরকম ভাবে। তারপরে আমার শাশুড়ি মার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু আরো হয়তো জানতে পারতাম, সেটা আমাদেরই ভুল। কেন আমরা কখনো ওনাকে মানে প্রশ্নও করিনি যে মা আপনি কতটা আর কিভাবে ওনার সঙ্গে সময় কাটিয়েছেন বা কি কি করেছেন, সেই সবগুলো যদি মার কাছে আমি জানতাম, তাহলে আমার আরো আরো হয়তো ভালো, আরো আরো তোমাদের জানাতে পারতাম। আমি সেইটুকু আমি নিশ্চয়ই জায়গায়। আর এত গুণী সবাই আছে, এই অনিন্দিতা এত সুন্দর পরিচালনা করে ওরা। আমি আগেও শুনেছি, অনেকবার শুনেছি ওর, আমি টিভিতে, আমাদের তারা বাংলায় অনেকবার। কাজে ওরটা খুবই ভাল লাগে, ও আর ওর ভাই। হ্যাঁ, তো এইটাই আমি যে বললাম না, আমি নিজেই নিজেকে খুব ধন্য মনে করি। ব্যাস, এই পরিবারে এসে আর নজরুলের সম্বন্ধে আরো জানতে পেরে আমি একদম, আমি কি বলবো, আপ্লুত। আর তোমাদের সঙ্গে আলাপ হয়ে আরো ভালো লাগছে। নমস্কার। অনেক ধন্যবাদ। জি, আপনার ওই কথাটা এতেই বলতে চাই, আমরা দুজন আজকে নজরুলের সিগনেচার করা একটি শাড়ি পরেছি, আমরা দুই বোন একই সাথে। আমরা চেষ্টা করেছি নজরুলকে সেভাবে। আমি এবার একটা কথা বলি। জি, শোনো, এই আমি জানাই ওকে, আমি কিন্তু শোন অনিন্দিতা, আমি কিন্তু গিরিবালা দেবীর উপর একটা বই লিখেছি রে। আচ্ছা, বাহ। দিস হ্যাজ বিন রিটেন ইন ইংলিশ। এটা সাজেদ খুব ভালো এর উপর একটা রিভিউ লিখেছে। আর মিউনিকের ডক্টর পিটার রুসার, মিউনিকের, তিনি ডিপার্টমেন্টাল হেড মিউনিক ইউনিভার্সিটির, তবে একটা খুব ভালো রিভিউ লিখেছে এই বইটার উপর। কেন আমি মনে হয় যে গিরিবালা দেবীর উপর কেউ কখনো কোনো বই লেখেনি, মেবি দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। অনিন্দিতা, তোমাকে আমি বোধহয় ওই পূর্ণদাস রোডের বাড়িতে গিয়ে দুটো বই দিয়ে এসেছিলাম। হ্যাঁ, এইটাও তোমার কাছে পৌঁছে যাবে, এইটাও পৌঁছে যাবে তোমার কাছে। ধন্যবাদ, ভালো থাকিস মা, ভালো থাকিস তোরা সবাই। অনেক ধন্যবাদ। এবার আমরা আবার ফিরে যাব অনিন্দিতা কাজীর কাছে, আমরা আরো কিছু আপনার এরকম পরিবেশনা শুনতে চাই। আসলে জিনাত, অনুষ্ঠানের শুরুটা হয়েছিল একরকম ভাবে, যত সকলের কথা শুনছি কোথাও একটু আবেগতাড়িত হয়ে যাচ্ছে, হয়তো বয়স হলে এরকম হয়, আমাদেরও তো সকলের বয়স হচ্ছে, নতুন করে এই একটু দাদুকে চেনার চেষ্টা, কিন্তু বারবার যেটা বললাম যে তাকে চেনা অত সহজ না। এবং এই সময়কালে আজকে যার কথা সব থেকে বেশি মনে পড়ছিল আমার মা, যিনি এই পরিবারের প্রথম এবং কনিষ্ঠ পুত্রবধূ হয়ে নজরুলকে ধারণ করেছিলেন। মাকে নিরলস ভাবে যেভাবে দাদুর কাজ করতে দেখেছি, আসলে একবার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, যে কোনো একটা পত্রিকায় মায়ের একটা লেখা বেরিয়েছিল এবং সেখানে মায়ের নামের পাশে লেখা হয়েছিল কাজী নজরুল ইসলামের কন্যা। তো তারা খুব ক্ষমা প্রার্থী হয়ে মাকে ফোন করে বলেছেন আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা লিখেছি। মা বললো না না, ভুল হয়নি, আসলে তো বোধহয় অজান্তেই আপনাদের হাত দিয়ে সত্যি কথাটা বেরিয়ে এসছে। যদি কোনো নবজন্ম বলে থাকে বা পরজন্ম, আমি তার কন্যা হয়েই জন্মাতে চাই। কারণ কাকু যে কথাগুলো বললেন, যেভাবে দেখেছি, আমি মার কাছ থেকে যেমন বারবার জানতে চেয়েছি, যে কারণ আমি খুব দুর্ভাগা, কারণ আমার বাবাকে খুব ছোট বয়সে হারিয়েছি, দাদুকে সেইভাবে পাইনি, মানে একদমই পাইনি যদি বলতে পারি। তো মার কাছে অবশ্যই আমার বাবার লেখা ডায়েরি, কিছু চিঠিপত্র এবং আমার মায়ের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে কেমন ছিল আমাদের পরিবার বা কেমন এটা ছিল। তো মা
এই যে গিরিবালা দেবীর কথা কাকু বললেন, আমার সেই কথা শোনার পর হচ্ছে কতটা দুঃসাহসী একজন মহিলা ছিলেন সেই সময়কালের সমাজ ব্যবস্থায়। ব্রাহ্ম সমাজের একজন মেয়েকে তিনি মুসলমানের সাথে বিয়ে দিচ্ছেন, হ্যাঁ, এবং সবার বিপরীত স্রোতে গিয়ে অনেক সব প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি যখন বিয়ে দিয়েছিলেন, সবাই তো তাকে, এবং প্রসঙ্গত এখানে অনেক গুণীজনেরা আছেন। দাদু সেই সময় প্রবাসী পত্রিকায় লিখতেন, এবং যার কর্ণধার ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দাদু যাকে ঈশ্বরের মতো পুজো করতেন, এবং তিনি বলতেন যে ভক্ত যেমন তার ইষ্ট দেবতাকে পুজো করে, আমি সেইভাবেই গুরুদেবকে করি। কিন্তু সবকিছুর বিপরীতে গিয়ে যেভাবে দাদু, এবং যখন বিয়ে করেছিলেন তখন ধর্মান্তরিত না করে, সেই জন্য অনেক সময় যখন জিজ্ঞেস করে যে তোমাদের পরিবারটা আসলে কি, তো আমি বলি যে ইটস এ কসমোপলিটান ফ্যামিলি। মানে এখানে ধর্মটা হলো মানুষের ধর্ম। কারণ যখন আমার ঠাকুমা আশালতা সেনগুপ্ত ভালোবেসে দাদু নাম রেখেছিলেন প্রমীলা, যখন বিয়ে করলেন তিনি ধর্মান্তরিত না করে আহলে কেতাব এই নিয়ম অনুসারে তিনি বিয়ে করেছিলেন। এবং তিনি আমাদের পরিবারে পরবর্তীতে যদি আমি দেখি কখনো, এই জন্য আমার দাদু বোধহয় সমালোচিত এবং বিতর্কিত অনেক বেশি। আমাদের বাড়িতে কোনো, আমরা কখনো ছোটবেলা থেকে মায়ের কাছেও শুনেছি, আমিও যতটুকু দেখেছি, কোনো বাধা ধরা কোনো নিয়ম যে তোমাকে এই ধর্মে বিশ্বাসী হতে হবে বা এই কাজটা করতে হবে, এইভাবেই তোমাকে ঈশ্বরকে ডাকতে হবে, এই স্বাধীনতাটা পরিবারে ছিল। এবং এটাই আমার মনে হয় সব থেকে বড় কথা। কারণ অনেক সময় অনেকে বলেন যে লিখতে তো অনেকেই পারে, জীবনে কি তার নিজের জীবনে কি সে সেটা প্রয়োগ করতে পারে? আমার দাদু কিন্তু করেছিলেন। সে আমার ঠাকুমাকে বিয়ে করা থেকে শুরু করে পরবর্তীতে যখন তার ছেলেদের নাম রেখেছিলেন, কৃষ্ণ মোহাম্মদ, খালেদ অরিন্দম, সব্যসাচী, এবং আমার বাবা কাজী অনিরুদ্ধ, সর্বকনিষ্ঠ পুত্র। তো আমার মনে হয় যে মানে আমার দাদুকে চেনা বা জানা বা বোঝা আমাদের জন্য একটা বোঝা আসলে। হ্যাঁ, মানে আমরা যে মনের বোঝাটা যদি মানে পার না করতে পারি, এই মানুষটাকে চেনা যাবে না। আর গান কবিতা তো আছেই, কিন্তু দাদু যদিও বলেছেন যে আমাকে কেউ মনে রাখুক বা না রাখুক, আমার গানের মধ্যে দিয়ে আমি বেঁচে থাকবো, কিন্তু আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে তার জীবন দর্শন, তার ভাবনা চিন্তা, এই যে সাজেদ ভাই বললেন আজকে যে তার যে এই যে মানুষ কবিতা বলুন বা সাম্য সম্প্রীতির কবি হয়ে ওঠার কবিতা বলুন, ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যানিটি, যে কথাটাকে তিনি বারবার তার লেখায়, তার জীবনে, তার ব্যবহারে প্রকাশ করেছেন, আমার মনে হয় সেটার জন্য খুব দুঃসাহসিকতার একটা পরিচয় লাগে। মাঝে মাঝে মনে হয় যে আমার দাদু যদি একটু ডিপ্লোম্যাটিক হতেন, ডিপ্লোম্যাটিক শব্দটা আমি খুব কোট আন কোট বললাম, তাহলে মানে যদি আমার দাদু হয়তো আপোষ করতেন অনেক কিছুর সাথে, তার জীবনে হয়তো অনেক কঠিন পথ তিনি সহজে পেরোতে পারতেন আমার মনে হয়, তাকে জানতে গিয়ে বা কাজ করতে গিয়ে। কিন্তু তিনি সেটা করেননি। যেটা তার সত্যি মনে হয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় রুখে দাঁড়িয়েছেন। তিনি কখনো পরোয়া করেননি কেউ তাকে গ্রহণ করলো বা বর্জন করলো। আজকে দাদু চলে গেছে, দাদু নিজেই বলেছে না, যখন আমি চলে যাব সভা হবে, কবিতা বলবে, বিশেষণের পর বিশেষণ দেবে, আমরা বোধহয় সেটাই করছি। কিন্তু তিনি কিন্তু তার সৃষ্টির আনন্দে, যে শুরুতে আসলো সৃষ্টি সুখের উল্লাসে, তিনি কিন্তু সৃষ্টি করেছেন। এবং একটা ছোট্ট গল্প, এই যে যেহেতু কাকু খুব বাচ্চাদের কথা বারবার আসছে আজকের আমাদের এই আলোচনা, এবং সেটা আমার অবশ্যই আরেক ঠাকুমা অঞ্জলি ঠাকুমা, তার কথা আসছে। একটা এখানে অনেকেই আছেন, পবিত্র গঙ্গোপাধ্যায় দাদুর খুব কাছের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যখন দাদু জেলে ছিলেন সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার হাতে বসন্ত গীতিনাট্য দাদুকে পাঠিয়েছিলেন, এবং দাদু তখন বলেছিলেন, তুরিয়ানন্দে ছুটে চলি এটি উন্মাদ, আমি সহসা আমারই খুঁজেছি, আবার খুলিয়া গিয়াছে সব পাল। তো তার মনের অবস্থা তখন এইরকমই ছিল। তো ওনার ছোট্ট মেয়ে, দাদু একবার রিহার্সালে গেছে, এই ছোট্ট গল্পটা বলে আমি শেষ করব, যে একটা মানে একটা বাড়িতে রিহার্সালে যেতে, তো ওখানে একটা ছোট্ট মেয়েকে, দাদু তো খুব বাচ্চাদের ভালোবাসতেন, যে সবার কথায় বারবার উঠে আসছে, তো এসে বলছে যে ও তুমি কলকাতা এসছো? হ্যাঁ, তো কলকাতা ঘুরে দেখেছো? বলছে না, আমি দেখিনি। তো দাদু তখন বললেন, ঠিক আছে, আমি তোমাকে একদিন কলকাতা ঘুরে দেখাবো, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, রিহার্সাল করে চলে গেছে। পরের দিন আবার যখন রিহার্সাল করতে এসছেন, সেই বাচ্চাটি আবার এসে বলছে, কি গো, তুমি আমাকে বললে ঘোরাতে নিয়ে যাবে, কই আমাকে তো নিয়ে গেলে না? দাদু বল, ও তাই তো, সত্যি তো। আমি বলে গেছি, চলো এক্ষুনি তোমাকে আমি নিয়ে যাবো। তার হাত ধরে গটগট করে বেরিয়ে গেলেন, একটা ট্যাক্সিতে উঠলেন, ট্যাক্সি চড়িয়ে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে এলেন, গড়ের মাঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, আরো যা যা জায়গা আছে, এবং ঘুরে এসে তিনি
আবার তাদের বাড়িতে এসে উপস্থিত হলেন। আসার পর বাচ্চাটা তো খুব খুশি, এবং তখন পকেটে হাত দিয়ে দেখছেন গড়ের মাঠ ঘুরে এসছেন ঠিকই, কিন্তু তার পকেট তখন গড়ের মাঠ। তো কি করবে, সেই সময় তার এক বন্ধু তাকে সাহায্য করেছিল, তার থেকে পয়সা নিয়ে তিনি আবার সেই মিটিয়েছিলেন। তো বন্ধু বলছে, তুমি এমন কাজ করো কেন যে যেখানে তোমার পয়সা না থাকলেও তোমার অন্যের থেকে ধার করতে হয়? তুমি বলছে যে তুমি শুধু পয়সাটাই দেখলে, ওই নিষ্পাপ শিশুর মুখের ওই হাসিটা তুমি দেখলে না। তো এটাই মনে হয় আমার দাদু। প্রেমেন্দ্র মিত্র যখন বলছেন যে তোমার অর্থ তোমার পরিবারে দরকার, তো তুমি তখন ট্যাক্সি করে কেন যাচ্ছ, ট্রামে করে তো যেতে পারো। তো দাদু একটা উদাহরণ দিয়েছিলেন যে ট্যাক্সি যখন জোর গতিতে চলে তখন আমার মনে হয় জীবনের কোনো ভাবনা চিন্তা আমাকে ব্যস্ত করছে না আমার মাথায়, কিন্তু যখন ট্রাম ধিকি ধিকি করে চলে তখন মনে হয় যে জীবনটা বোধহয় কোথাও থেমে গেছে। এই ফিলসফিটা আমরা কতজন বুঝতে পারি? তো এরকম অনেক গল্প নিয়ে আমি আমার শেষ অধ্যায় বলতে পারি যে এই গল্পগুলো নিয়ে আমারও একটা বই, আমার যতটুকু সামর্থ্য, অনিন্দিতা ঠাকুরদাদার ঝুলি একটা বই বার হচ্ছে, সেখানে আমার দাদুর চরিত্রের বিভিন্ন দিক এবং পারিবারিকভাবে যতটুকু আমি চেয়েছি, যে চিঠিপত্র পেয়েছি বা আমার মার কাছ থেকে আমি যতটুকু পেয়েছি, আমার সংগ্রহের আধার হলো আমার মা এবং আমার বাবার চিঠিপত্র, এবং যতটুকু রয়েছে সেইগুলো দিয়ে একটি বই বার করছি, অনিন্দিতা ঠাকুরদাদার ঝুলি। সেখানে হয়তো আমি কিছুটা আলোকপাত করতে পারবো আমার দাদুর জীবন, কারণ এখানে অনেক গুণীজনেরা নানাভাবে কাজ করছেন, ট্রান্সলেশন থেকে শুরু করে তার গবেষণা থেকে শুরু করে। আমি খুব সামান্য একজন মানুষ, আমার মনে হয় যেটুকু আমার কাছে আছে যদি আমি এই প্রজন্মের কাছে সবার কাছে পৌঁছে দিতে পারি, আমার মনে হয় নজরুল সবার কাছে বোধহয় পৌঁছে যেতে পারবে। আর এই সময় আসলে যেটা আমি বললাম, আমার শেষ করবো আমার একটা ছোট্ট উপস্থাপনা দিয়ে, যেখানে দাদুর একটা কবিতা দিয়ে, যে রহিয়া রহিয়া কত কথা মনে পড়ে, আজ তুমি নাই, মোরা তব পায়ে চলা পথে এসেছি খুঁজিতে সেই তপ্ত পদরেখা, এইখানে আছে তব ইতিহাস লেখা। জানি না কো আজ তুমি কোন লোকে রহি, শুনেছ আমার গান হে কবি বিরোহী। সেই পথ চলা গাঢ় স্মৃতি সব আছে, নেই শুধু সেই নীতি নীতি নব নব ভালোবাসা প্রতি দর্শনে, আরো প্রিয় করে পাওয়া চিরপ্রিয় জনে, আদি নাই অন্ত নাই, ক্লান্তি তৃপ্তি নাই, যত পাই তত চাই, আরো আরো চাই। সেই নেশা, সেই মধু নারী ছেঁড়া টান, সেই কল্পলোকে নব নব অভিযান, সব নিয়ে গেছো বন্ধু। হে নবীন, অফুরন্ত তব প্রাণধারা, হয়তো এ মরুপথে হয়নি কো সারা, হয়তো বা আবার তুমি নব পরিচয় দেবে ধরা, হবে ধন্য তব দান লয়ে কথা সরস্বতী, তাহা লয়ে ব্যথা নয়, কত বাণী এলো গেল, কত হলো লয়, আবার আসিবে কত, শুধু মনে হয় তোমারে আমরা চাহি রক্ত মাংসময়। যে বিনা তোমার কোলেরও কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে, যে বিনা তোমার কোলেরও কাছে বুক ভরা সুর লয়ে জাগিয়া আছে, তোমার পরশে ছড়া খরসে আকাশে বাতাসে তার সুরেরও সুরভি, নীরব কেন কবি, নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি, নীরব কেন কবি, নীরব কেন কবি, নীরব কেন কবি। সরি, আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি, আমি দুঃখিত। কি অসাধারণ! মানে এই যে নজরুলের না জানা গল্পগুলো শুনতে পেলাম, আপনার সাথে সাথে আমরাও একটু নজরুলকে স্মরণ করতে গিয়ে আমরাও
ইমোশনাল হয়ে পড়ছি। কিন্তু খুবই অসাধারণ এই যে নজরুলের নিজেকে নিজের সবকিছু উজাড় করে দিয়ে মানুষের প্রতি ভালোবাসা, ছোট্ট বাচ্চার প্রতি ভালোবাসা এবং এই শুধু নজরুলের সাহিত্য চর্চা নয়, আমরা নজরুলের জীবনকেও জানতে পারবো এবং তার জীবন ধারণের মধ্যে যে তার জীবন ধারণ এবং তার লেখনী যে একাকার হয়ে মিলেমিশে গেছে, এটিও একটি অসাধারণ বিষয় আমরা আজকে আবারও নতুন করে। একটা ছোট্ট কথা জিনাত, আমার যদি বলার অনুমতি দাও বলতে পারি। আসলে এই গল্পগুলো তো সবসময় বলার সুযোগ হয় না। অবশ্যই। আজকে আসলে অনেক আবেগপ্রবণ হয়ে যায়, কারণ প্রথম কথা দাদুকে পাইনি, ঠাকুমাকে পাইনি, মাকে পাইনি, বাবাকে পাইনি, এখন মনে হয় সব হারানোর দলে তাদের কাজগুলোকে, সৃষ্টিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকা এবং সেইগুলো সবার মধ্যে বিলিয়ে দেবার জন্য আমার যে উত্তরসূরি বলে একটা নতুন আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান শুরু করছি, শুধু সবাইকে বিতরণ করে দেওয়া, শুধু গান কবিতা শেখানো নয়, দাদুর গল্পগুলো পৌঁছে দেওয়া। যারা ইচ্ছুক থাকবে যদি আমার সাথে যুক্ত হয়, আমি মনে হয় আমি দিতে পেরে আমি খুব খুশি হব। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ, আপনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই এবং অবশ্যই যারা নজরুলকে ভালোবেসে নজরুলকে জানতে চান, শুধু তার গান কবিতা নয়, তারা যোগাযোগ করে নেবেন আমাদের অনিন্দিতা কাজীর সাথে। আমরা এবারে ফয়জুল বারী অপু, আপনার কাছে আরেকটি আপনার পরিবেশনা শুনতে চাই, আপনার আরেকটি কবিতা যদি আমাদেরকে শোনান। আচ্ছা, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি। আমি চেষ্টা করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শেষ প্রার্থনা কবিতাটি পড়ার জন্য। আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরসের শেষে, যেন এমনি কাটে আসছে জনম তোমায় ভালোবেসে। এমনি আদর, এমনি হেলা, মান অভিমান এমনি খেলা, এমনি ব্যথার বিদায় বেলা, এমনি চুমু হেসে, যেন খণ্ড মিলন পূর্ণ করে নতুন জীবন এসে। এবার ব্যর্থ আমার আশা যেন সকল প্রেমে মেশে, আর চোখের জলে প্রার্থনা মোর শেষ বরসের শেষে, যেন আর না কাঁদায় দ্বন্দ্ব বিরোধ হে মোর জীবন স্বামী। এবার এক হয়ে যাক প্রেমে তোমার, তুমি আমার আমি। আপন সুখকে বড় করে যে দুঃখ পেলেম জীবন ভরে, এবার তোমার চরণ ধরে নয়ন জলে ভেসে, যেন পূর্ণ করে তোমায় জিনে সব হারানোর দেশে। মোর মরণ জয়ের বরণ মালা পরাই তোমার কেশে, আর চোখের জলে প্রার্থনা মোর শেষ বিদায়ের শেষে। চোখের জলে প্রার্থনা মোর শেষ বিদায়ের শেষে। বাহ, চমৎকার! এবং আমাদের এই সময়টা, এই এখনকার যে পরিবেশনাটি, এটির সাথে খুব মিলে গেল। ধন্যবাদ ফয়জুল বারী অপু আপনাকে এই কবিতাটির জন্য। এবার আমরা আবারও যাচ্ছি সাজিদ কামালের কাছে, আপনার এই শেষ কথা এবং যদি আর কিছু পরিবেশনা আপনি আমাদের জন্য রাখেন। সাজিদ কামাল, আনমিউট করে নিতে হবে। অনেক ধন্যবাদ সবাইকে, এবং অনেক কথা বলা হয়েছে এবং আরো অনেক কথা বলা যায়। খালি আমি এইটুকুন বলতে চাই যে আমি মনে করি যে আমরা শুধু কাজ শুরু করেছি, তাই না? মানে এই কাজটা এত গুরুত্বপূর্ণ নজরুলের জন্য না, কারণ সে কোনো সময় কোনো কিছু পাবে বলে কাজ করে নেই, সে কাজ করেছে যে যাতে মানুষের ভালো হোক, তাই না? এই যে একটা চিন্তাধারা, মানে যে ঠিক আছে আমি যেটা সত্যি বলে মনে করি সেইটা আমি বলে যাব, এবং তার জন্যে আমার যে মানে সেটা আমি গ্রহণ করব সম্মানের সাথে। এবং সেই জন্যই সে বলতে পেরেছে যে দারিদ্র আমাকে ছোট করে নেই, দারিদ্র আমাকে মহান করেছে, তাই না? শেকল আমাকে বন্ধ করে নেই, শেকল আমাকে নাচতে শিখিয়েছে শেকল পরে, তাই না? এই যে সাহস, মানবিকতা, এর তো তুলনা হয় না, তাই না? এবং শুধু এইটুকুনি বলতে চাই যে কাজ আমাদের সবার জন্যে, এবং
আমরা যেভাবে করতে পারছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি অত্যন্ত সম্মানিত বোধ করি যে আপনাদের সাথে এক হয়ে আমার যে দুটো কথা বলা সেটা রাখতে পেরেছি এবং শুনতে পেরেছি। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমি এবারে একটা অনুরোধ ছিল, সুফিয়া কামালের লেখা 11ই জ্যৈষ্ঠ নজরুলের জন্মের ওই অংশটুকু যদি সাজিদ কামাল আপনি একটু আপনার কাছে যদি থাকে, যেহেতু জন্ম জয়ন্তী, ওইটা আমার কাছে খুব আচ্ছা, দেখি আমি প্রাসঙ্গিক। আচ্ছা, আপনি এটা খুঁজতে থাকুন। এর মধ্যে আমি ইসমত জাহান সুপর্ণাকে বলবো শেষ কথাটি বলবার জন্য, আর আপনার যদি কোনো কিছু পরিবেশনা করবার থাকে আপনি আমাদের দর্শকদের না, আমি আজকে আসলে নজরুলের গান আমি করি, কিন্তু আমি সেটি আজকে করতে চাই না। আমি অনিন্দিতা কাজীর সাথে যুক্ত হয়ে আরো শিখতে চাই, তারপর যেন অনেক গানের ভান্ডার নিয়ে আসতে পারি। সেই জন্য একটু অপেক্ষায়, সব দর্শকদেরকে অপেক্ষায় রাখবো। তবে আমরা তো জুম মিটিং এ গান করি, আপনারা সবাই শুনেছেন। আমি শেষ কথা এটুকুই বলবো যে আজকে আমি দেখেছি যে অনেকেই আগ্রহী হয়েছেন। আমরা সবাই মিলে নজরুল চর্চার এই যে মাত্র সাজিদ কামাল বললেন যে আমরা শুরু করেছি, উনি যে অনেকগুলো ট্রান্সলেশন করেছেন, আমরা এগুলো সংগ্রহ করব। আমি একটি লাইব্রেরিও করতে চাই। পৃষ্ঠপোষকতা খুব দরকার, বিদেশ বিভূয়ে আমরা এই চর্চাটি করব। তো একজন আমাকে প্রশ্ন করেছিল যে আপনি কি নজরুলের স্কাল্পচার মূর্তি গড়ে তুলতে চান? আমি বলেছি আমি সবই করতে চাই। আমার মৃত্যু হওয়া পর্যন্ত আমি কাজী নজরুল ইসলামের জন্য, আমার দাদু না, আজকে অনিন্দিতা কাজীর সাথে সাথে আমি কাঁদছি। তো এইভাবে যদি আমরা ধারণ করতে পারি, এটা সম্ভব। তো আমি এটুকুই বলবো যে আমরা বাঙালি সবাই বিশ্বের, এমনকি আমরা সামনে আরো অতিথিদেরকে ডাকবো যে কোথায় কোথায় নজরুল চর্চা হচ্ছে, এবং মানুষ অবাক হয়ে যাবে, এবং সেগুলি সবার মাঝে ছড়িয়ে দেওয়া, মানে সবাইকে কানেক্ট করা, এই নেটওয়ার্কিংটার জন্য আমি কাজ করছি। তো আপনারা একটু আমাকে সাথ দিবেন। তো আজকে যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা চাই যে আজকে 10 জন যুক্ত হয়েছে, আমরা হাজারে হাজারে নজরুল চর্চা করব, এবং সেটা আমাদের এখন আসলে করতেই হবে। এছাড়া কিন্তু আমাদের মুক্তি নাই। মানুষ হিসাবে আমাদের মুক্তি আসতে হলে নজরুলের দর্শন, নজরুল কি বলে গিয়েছিলেন সেটা অনুধাবন না, জাস্ট মুখস্থের মতো করে কবিতা বললাম, গান করলাম, সেটি নয়। আমরা যেন জিনিসগুলোকে নিয়ে, এই যে আমরা যে আলোচনা করলাম, কথা প্রসঙ্গে আমরা গান কবিতা করলাম, সেভাবে যদি আমরা করি। এবং আমি নিয়ে এসছি এবার একদম স্বরলিপি নিয়ে এসছি। আমার ছেলে, সে বাংলা পড়তে পারে না, কিন্তু ও আমাকে বলেছে স্বরলিপির বইগুলো আম্মু তুমি কিনে নাও। তো আপনারা সবাই নজরুলের বই সংগ্রহ করবেন, গান কবিতা এগুলি সংগ্রহ করবেন। সংগ্রহ করার জন্য আমরা লিঙ্কগুলো দিব, এবং আমরা সবকিছু আপনাদের প্রোভাইড করব যেন আপনারা সহজে পেয়ে যান। তো আমার সাথে আপনারা যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা কিছু দর্শক আরো যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে একটু দেখে আসি, তারপর আমরা সাজিদ কামালের কবিতাটি যাব। আমাদের সাথে আছেন ফারহানা হোসেন, বলেছেন বাহ চমৎকার, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, দেখবার জন্য। মাফিয়া রহমান, ফয়জুল বাড়ি অপু ভাইয়া ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। সাদাত আবার লিখেছেন ভালো লাগলো আবৃত্তি অপু ভাই। ফারহানা হোসেন একটা কথা, যে আমাদের যে শিল্পীরা যুক্ত হয়েছে এরা খুব ভালো সিঙ্গার, তো এরা কিন্তু নজরুলের গান পরিবেশনার জন্য অপেক্ষা করছে। তো তাদেরকে একটু এই কথাটা বলে দাও যে অবশ্যই আমাদের মধ্যে মাফিয়া মিটি এবং ফারহানা, ওনারা সঙ্গীত শিল্পী, ওনারা ভবিষ্যতে আমাদের সাথে অবশ্যই যুক্ত হবেন। ফারহানা হোসেন লিখেছেন অনিন্দিতা কাজী, আপনাকে অনেক ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে আসার জন্য। নজরুলের না জানা অনেক কথা শুনতে পেলাম, অসাধারণ আপনার আবৃত্তি আর গান, ধন্যবাদ আপনাকেও সাথে থাকবার জন্য। বিনোদ ঘোষাল লিখেছেন খুব ভালো লাগলো। রুমা ভুইয়া আছেন আমাদের সাথে, লিখেছেন আপু ভালো হয়েছে। রুমা ভুইয়া লিখেছেন অপু ভাই ভালো হয়েছে, ভালোবাসা জানিয়েছেন। ফারহানা হোসেন আবার লিখেছেন খুব ভালো লাগলো। হায়দার আলী লিখেছেন অসাধারণ অপু ভাই। হায়দার আলী আরো লিখেছেন এক্সিলেন্ট ইনিশিয়েটিভ অফ ট্রান্সলেশন ওয়ার্কস by Sajid Kamal. Yes, this is really excellent. Thank you.
তারপরে শামীম হোসেন লিখেছেন দারুণ। তো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা। এবার আমরা সাজিদ কামালের কাছে যাব তার কবিতাটি শুনবার জন্য। এর পরপরই আমরা অনুষ্ঠানের সমাপ্তি করব। আচ্ছা আচ্ছা, দেখি। ধন্যবাদ। এটা এই বাংলা একাডেমি থেকে প্রকাশ হয়েছিল মাদার অফ পার্লস এন্ড আদার পোয়েমস। ওটা বিভিন্ন জনের অনুবাদের মাধ্যমে এই সংকলনটা, এটা আমি এডিট করেছিলাম এবং এতে বিভিন্ন জনের অনুবাদ আছে, আমারও অনুবাদ আছে, এবং এটা 11ই জ্যৈষ্ঠ, এবং এই 11ই জ্যৈষ্ঠ এটা অনুবাদ করেছেন আমার বাবা। উনি নিজেও প্রচুর লিখেছেন, নিজের লেখাও আছে এবং ওটা অনুবাদ। যাই হোক, আমি বাংলাটা পড়ছি। 11ই জ্যৈষ্ঠ। বাংলাদেশের গানের পাখিরা বুলেট বিদ্ধ হয়ে, রক্ত পাথারে ডুবি আছে কবি তোমারই বাণী বয়ে। কেহ রহিবে না বন্দি কাহারো, এ কথা তোমার গান, বাংলাদেশের মানুষ গাহিত মুক্ত কণ্ঠ প্রাণ। ভরিয়া উঠিত গৌরব গাথা এই দিনে ঘরে ঘরে, আজি বাংলার আকাশে বাতাসে হাহাকার ওঠে ভরে। তোমারে লইয়া উপহাস করে যতেক অর্বাচীন, যাহারে তোমাকে চিনিল না কভু দূরে রাখি চিরদিন। কেড়েছে তোমার ক্ষুধার খাদ্য, করিয়াছে ঘর ঝাড়া, এখনো তোমার আধার পাথারে ডুবাইতে চায় তারা। মূর্খ সুবিধাবাদীরা আজিকে তোমার বাণী উচ্চারি করে কুকুরের মতো মিথ্যায় হানাহানি। অসহায় জাতি নিরস্ত্র জনে বুলেট আর বেয়নেটে বিধিয়া হত্যা করেছে সুখে ধর্ম মুখোশ এটে। কাফের হত্যা পুণ্যের লোভে ইসলামী ধ্বজা বাণী, যত শয়তান ফেরাউন দল এ শুনিতে অবগাহী। আবার উঠিবে উদ্ভিদ তাজা, হে কবি তোমার গান, কণ্ঠে গাহিয়া সম্মুখে চলে আজও যে নওজোয়ান। তারাই আবার তোমার স্বপ্ন সফল করিবে যবে, মুক্তি স্নাত নবীন সে উষা তব বন্দনা রবে। আবার হাসিবে গাহিবে তোমার রক্ত নাচানো গান, আজ শুধু দুটি অশ্রুবিন্দু তব নামে করি দান। ধন্যবাদ। দর্শক শ্রোতা ও প্রিয় অতিথিবৃন্দ, এভাবেই শেষ হলো আমাদের আজকের আয়োজন। এই অনুষ্ঠান ছিল একটি ভালোবাসার প্রার্থনা একজন বিদ্রোহী কবিকে ঘিরে। আমরা কৃতজ্ঞ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। বিশেষ কৃতজ্ঞতা আমাদের সম্মানিত অতিথিদের প্রতি, যারা সময় দিয়ে, স্মৃতি দিয়ে, ভালোবাসা দিয়ে এই অনুষ্ঠানে প্রাণ দিয়েছেন। ছোট্ট মিনিট চাইছি যে ধন্যবাদ, কৃতজ্ঞতা জেনাত তোমাকে এবং সুপর্ণাকে এবং যারা গুণীজন আছেন তারা তো আছেনই এই আয়োজন করার জন্য। আয়োজনটার একটা কোথাও থেকে শুরু করতে হয়। সো এই দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকা শুরু হলো এবং অনেক দূর এগিয়ে যাবে। আমার মনে হয় যে মানুষটিকে নিয়ে আমরা এত কথা বলছি, কোথাও আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই মানুষটি আমাদের এগিয়ে নিয়ে যাবে। তোমাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সকলের প্রতি। দুখুমিয়া কালচারাল সেন্টার অফ নর্থ আমেরিকার পক্ষ থেকে বলছি, চির উন্নত মমশির, এই চেতনাই হোক আমাদের আগামীর পথ চলার দিশা। সবাইকে আবারও জন্মজয়ন্তী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন। নজরুলে জেগে থাকুক বাংলা। ধন্যবাদ। ধন্যবাদ।